আপনার সন্তানের বয়স 10 বছরের বেশি হলে একসাথে ছবিটি না দেখাই ভালো। ছবিটি নিছক বিনোদনে ভরপুর হলেও কিছু অশ্লীল অর্থের শব্দ আপনাকে হঠাৎ অপ্রস্তুত করে তুলতে পারে। বিনোদনের আড়ালে ছবিটি নেতিবাচক বিষয়কে প্রচার করেছে, তাই দেখার সময় খানিকটা সচেতন থাকা জরুরি। উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে ছবিটি না দেখাই ভালো। এর কারণটা একটু পরেই আশা করি বুঝতে পারবেন। সারা শরীরে স্বর্ণের বার বেঁধে বিমান পথে চোরাচালান করছে সেই বিমানেরই একজন কর্মকর্তা। আবার কেউ কেউ স্বর্ণের চকলেট বানিয়ে বিমানের কাস্টমসকে ফাঁকি দিয়ে পাচার করছে এক দেশ থেকে আরেক দেশে। বিমানপথে স্বর্ণের চোরাচালানের এমন ঘটনা খবরের শিরোনামে প্রায়ই দেখা যায়, কিন্তু কিভাবে বিমানের যাত্রী বা কর্মীরা এই চোরাচালানের সাথে যুক্ত হয় তা কি আমরা সবাই জানি? এমনই অজানা কিছু গল্পকে স্যাটায়ার করে বলিউড নির্মাতা রাজেশ এ কৃষ্ণন বানিয়েছেন রমকম থ্রিলার সিনেমা ক্রু। ওয়েলকাম টু ফার্স্ট শো। আজ কথা বলবো 3 গ্ল্যামার কন্যা কারিনা কাপুর, কৃতি শ্যানন আর টাবু অভিনীত বলিউড হাইস্ট কমেডি ফিল্ম ক্রু নিয়ে। ছবিতে কোহিনূর এয়ারলাইন্স নামক এক বিমানের 3 বিমানবালার চরিত্রে অভিনয় করেছেন টাবু, কারিনা কাপুর ও কৃতি শ্যানন। তারা তিনজনই আর্থিকভাবে অসচ্ছল। এর মধ্যে এয়ারলাইন্সও তাদের বেতন ভাতা ঠিকমতো দিচ্ছে না। আবার বিমান সংস্থাটিও ধীরে ধীরে দেউলিয়া হওয়ার পথে। এমনই পরিস্থিতিতে তারা 3 জন মিলে জড়িয়ে পড়ে অপরাধ চক্রে। তারপর সেই পাপ থেকে বাঁচতে আবারও আরেক অপরাধের দিকে এগোতে থাকে তারা। শেষমেশ অপরাধ থেকে নিজেদের বাঁচাতে আর আকাশে ওড়ার স্বপ্ন পূরণ করতে কি কি তারা করেছে তা জানতে হলে প্রেক্ষাগৃহে যেতে হবে। ছবিটি ইতোমধ্যে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে। রমকম আর থ্রিলারের মিশ্রণে ছবিটি বেশ প্রাণবন্ত। শুরু থেকে শেষ পর্যন্ত ছবিটির সবচেয়ে ভালো অংশ হচ্ছে 3 লিড কাস্টের দুর্দান্ত ওয়ান লাইনার, অর্থাৎ এক বাক্যের হাস্যরসপূর্ণ সংলাপ। তাছাড়া ছবিটির সবচেয়ে নজরকাড়া আরও একটি বিষয় পোশাক পরিকল্পনা। পুরো ছবি জুড়ে 3 নায়িকার সৌন্দর্য আর কৌতুকের ছড়াছড়ি। যদিও কৌতুকের ক্ষেত্রে পরিচালক জোর করে দর্শককে হাসানোর চেষ্টা করেননি, খুব কঠিন সময়েও দু একটা ওয়ান লাইনার দর্শককে বেশ হাসিয়েছে। এক কথায় যদি বলি, অভাবে স্বভাব নষ্ট এই বিষয়টিকেই পুরো ছবি জুড়ে নির্মাতা টেনেছেন কমেডি, সাসপেন্স, গ্ল্যামার আর গল্পের ধারায়। ছবিটি গঠনগত দিক থেকে একটি বাংলাদেশের সিনেমার সাথে খানিকটা মিলে যায়। 1997 সালে মুক্তি পাওয়া নারীবাদী হাস্যরসাত্মক চলচ্চিত্র পালাবি কোথায়, এই সিনেমাতেও এমনই 3 জন মূল চরিত্রের দেখা মেলে, চম্পা, সুবর্ণা মোস্তফা এবং শাবানার, যেখানে খলনায়ক চরিত্র ছিলেন বিখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদী। যারা সিনেমাটি দেখেছেন তারা খুব সহজেই বুঝতে পারবেন। যদিও গল্পের প্লট দুটো ছবির একেবারে আলাদা, কিন্তু ভাববাদী পরিস্থিতি কাছাকাছি। ক্রু ছবিতে শাশ্বত চ্যাটার্জি এয়ারলাইন্সের মালিক আর পালাবি কোথায় সিনেমাতে হুমায়ুন ফরিদী ছিলেন গার্মেন্টসের মালিক। নমস্কার, मैं हूं विजय वालिया, চেয়ারম্যান কোহিনূর এয়ারলাইন্স। ছবিটির অভিনেতা নির্বাচন নির্মাতা খুব বাণিজ্যিকভাবে ভেবেছেন। এই ছবিতে মূল চরিত্রগুলোতে কোনো পজিটিভ ক্যারেক্টার নেই। শ্রেষ্ঠাংশের চরিত্রগুলো কোনো না কোনোভাবে অপরাধের সাথে জড়িত। আর হ্যাঁ, এখানে কোনো পুরুষ শাসিত চরিত্রও নেই। শাশ্বত চ্যাটার্জি আর কপিল শর্মার মতো দুর্দান্ত অভিনেতারা এখানে অভিনয় করার তেমন কোনো সুযোগই পাননি। তাদেরকে সেই গল্পই দেয়া হয়নি। শ্রেষ্ঠাংশে কারিনা, টাবু, কৃতি 3 জনই দাপিয়ে বেরিয়েছেন। তবে এই ছবিতে শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার যদি কেউ পাওয়ার যোগ্য হন, তাহলে তিনি হবেন টাবু। তার চরিত্রের প্রতিটি জায়গায় তিনি দুর্দান্ত অভিনয় করেছেন। ওয়ান লাইনার বলা, কঠিন সময়ে কৌতুক বলা ভালোই লেগেছে। তবে একটা কথা বলতেই হয়, এর আগের কয়েকটি ছবিতে টাবু পুলিশ বা সিআইডি রূপে ধরা দিলেও এই ছবিতে এসবের বাইরে গিয়ে নিজের বহুমুখী প্রতিভার পরিচয় দিয়েছেন। কারিনাও পিছিয়ে নেই। তার বয়সের ছাপ চেহারায় হালকা বোঝা গেলেও অভিনয়ে তা তিনি কাটিয়ে উঠেছেন। কৃতি শ্যানন আমার মতে তার ক্যারিয়ারের বেস্ট পারফরমেন্স দিয়েছেন এই ছবিতে। মোটামুটি তার এর আগের কয়েকটা ছবিতে বোঝা যাচ্ছিল যে তিনি অভিনয়ে বেশ মনোযোগ দিচ্ছেন। এই ছবিতেও তার ছাপ স্পষ্ট। রাজেশ এ কৃষ্ণনের পরিচালনায় ছবিটি মুক্তি পেয়েছে বালাজি মোশন পিকচার্সের ব্যানারে। রাজেশ খুব সচেতনভাবেই 3 জন নারী প্রধান চরিত্রে সাম্প্রতিককালের 3 জন সুন্দরী কন্যা রেখেছেন ছবিতে। তাই বাণিজ্যিক দিকটা নিয়ে তার আর তেমন একটা চাপ হয়নি। তবে বাজে লেগেছে যে তাদের সৌন্দর্যকে কাজে লাগানোর পাশাপাশি ছবিতে তিনি কিন্তু পরোক্ষভাবে নারীদেরকে পণ্য হিসেবে প্রচার করেছেন। তবে তিনি চিত্রনাট্য নিয়ে আরও কাজ করতে পারতেন। গল্পটা একটু কৌশলে বানানো হলে হয়তো স্বর্ণ চুরির অপরাধটা ইতিবাচকভাবে প্রচার হতো না। শাশ্বত চ্যাটার্জি আর কপিল শর্মার মতো অভিনেতাকে তিনি নেহায়েতে কাজে লাগাননি, তাহলে কেন রাখলেন তাদের? বিষয়টি ঠিক স্পষ্ট নয়।
ছবিটির প্রথমার্ধ তিনি যেভাবে ওয়ান লাইনার স্যাটায়ার দেখিয়েছেন, দ্বিতীয় পর্বে তেমন কোনো কৌতুকীয় সময় ছিল না। স্যাটায়ার জারি রাখতে গিয়ে চলন্ত বিমানে আনাড়ি পাইলট তৎক্ষণাৎ বই পড়ে বিমান নামাচ্ছে, তাও আবার নিজের গ্রামে। এটা একটু বেশিই অবাস্তব ছিল। পরাবাস্তবেও কিভাবে সম্ভব এটি? পরিচালক এই জায়গাটায় অন্তত বিশ্বাসযোগ্য কিছু দেখাতে পারতেন। তবে গতানুগতিক ধারার গল্প আর বলিউডি ঘরানার বাইরে গিয়ে কোনো রকম নির্যাতন, অশ্লীলতা ছাড়াই সফলভাবে খাঁটি বিনোদন দিতে পেরেছেন রাজেশ কৃষ্ণন। দিলজিৎ দোসাঞ্জ, বাদশাহ এবং প্রায় আধ ডজনের বেশি কম্পোজার মিলে এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন, কিন্তু দুর্দান্ত কিছু করে উঠতে পারেননি। সেই একটু পরপর চলিকে পিছের আবহ বাজছে আর কারিনাকে দিয়ে খালি গলায় সোনা কিতনা সোনা হ্যাঁ গাওয়ানো মুহূর্তগুলোও ঠিকঠাক তৈরি করতে পারেনি। তাছাড়া আইটেম সং হিসেবে এই গানগুলোর পুনর্নির্মাণ আসলে ছবিতে তেমন কোনো মাত্রাই যোগ করতে পারেনি। নতুন কোনো গান হলে হয়তো আরও ভালো লাগতো। ছবিটি একাধিক নেতিবাচক বিষয়কে প্রচার করেছে, যেমন টাবু আর কৃতি খুব সরাসরি একে অপরকে নিজের প্রয়োজনে পুরুষের কাছে একটু খোলামেলা পোশাকে যেতে বলে। এতে করে ছবিতে নারীদের ভোগ্যপণ্য হিসেবে প্রচার করা হয়েছে। ছবিটিতে ৩ জন নারী প্রধান চরিত্রের স্বর্ণচুরির কারণ এবং প্রক্রিয়া বিনোদনের আশ্রয়ে ইতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু এই বিষয়টি আসলে কি প্রচার করছে? যে যত বুদ্ধিমান চোর সে তত সফল। ছবিটির প্রধান চরিত্ররাই চুরির মতো অপরাধ করছে, আবার সেখান থেকে নিজেরাই চালাকি করে রেহাই পাচ্ছে। আবার খলনায়করাও একইভাবে চুরির অপরাধ করছে, কিন্তু ছবির শেষে খলনায়কদের পুলিশের কাছে ধরিয়ে দেওয়া হয় আর তাদের কাছ থেকে চুরি করা স্বর্ণ নিয়ে পালিয়ে যায় প্রধান চরিত্ররা। তাহলে কি বোঝা যাচ্ছে? মোটা দাগে ছবিটি চুরি তথা অপরাধকেই প্রচার করছে। আরেকটা বিষয় চোখে পড়েছে, সিনেমায় নৈতিক সংলাপের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, কোনো বার্তাও নয়। নিছক বিনোদনের জন্যই ছবিটি দেখতে পারবেন, কোনো বার্তা বা নীতিবাক্য নেই। ছবিটি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আবারও দেখা হবে নতুন কোনো সিনেমার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন সময়ের।